স্বাগত ব্যবসা বাণিজ্য নিয়ে দেশ টিভির নিয়মিত আয়োজন বিজনেস টাইমসে আপনাদের সঙ্গে আছি আমি সাদিয়া লাবনী। দর্শক, নতুন অর্থ বছরের জন্য বাজেট ঘোষণা করেছে সরকার। নানা সংকটের এই বাজেট আসলে ব্যবসায়ীদের প্রত্যাশা কতটা পূরণ করতে পারলো এসব বিষয় নিয়ে আমাদের আজকের আয়োজন। আলোচনায় আমাদের সঙ্গে আছেন বাংলাদেশের রেস্তোরাঁ মালিক সমিতির মহাসচিব ইমরান হাসান। আপনাকে স্বাগত বিজনেস টাইমসে। ধন্যবাদ আপনাকে। জি, এবারের বাজেট নানা সংকটের বাজেট, আসলে প্রত্যাশা অনেক বেশি। আমরা দেখেছি যে নির্বাচিত সরকারের কাছে জনগণের প্রত্যাশা অনেক বেশি, ব্যবসায়ীদের প্রত্যাশা অনেক বেশি, সবার প্রত্যাশা বেশি এবং বাজেটে সেই চেষ্টাটাও আমরা দেখেছি আসলে সরকারকে করতে। আপনার কাছে এবারের বাজেট সামগ্রিকভাবে কতটা ব্যবসা বান্ধব মনে হয়েছে? ধন্যবাদ আপনাকে। আসলে বাজেট তো সবসময় শুনতে ভালো লাগে, এবার বাজেট তো ব্যবসা বান্ধবী দেখা যাচ্ছে এখন পর্যন্ত, যদিও আমাদের সেক্টরে সুস্পষ্ট কোনো এখনো ভালো কিছু আমরা পাই নাই, কারণ যা ছিল তাই আছে। আমাদের কিছু অবজারভেশন ছিল, সেগুলো আমরা ইমিডিয়েটলি অর্থমন্ত্রী মহোদয়ের কাছে আমরা পাঠাবো আমাদের অবজারভেশনগুলো। কিন্তু ওভারঅল যা দেখলাম আমরা, অনেক কিছু শুল্ক কমেছে, আপনার ভোগ্যপণ্যের ব্যাপারে সরকার কনসার্ন যে মূল্যস্ফীতি কমিয়ে নিয়ে আসার জন্য সরকার বদ্ধপরিকর। তো এখন সমস্যাটা হচ্ছে আপনার ব্যাংক খাত নিয়ে। যদি ব্যাংক ঠিক না হয়, কোনো প্রাইভেট সেক্টর ঘুরে দাঁড়াতে পারবে না। প্রাইভেট সেক্টরে যে ধস নেমেছে, যে আপনার 5ই আগস্টের পরে, সেই প্রাইভেট সেক্টরে আস্থা অর্জন করা এখন খুবই জরুরি। কারণ আমাদের বিনিয়োগ যদি না হয়, প্রথমত আমাদের দেশি বিনিয়োগকারীরা বিনিয়োগ করতে হবে, দ্বিতীয়ত আপনার বৈশ্বিক কারণে আমরা কিছুটা কোণঠাসা, আর আমাদের পলিটিক্যাল স্ট্যাবিলিটি একটা বিশাল ইম্পর্টেন্ট। কারণ আমি বিশ্বাস করি যে আপনি যদি উন্নয়ন করতে চান, তাহলে সমাজের সবাইকে নিয়ে উন্নয়ন করতে হবে, কাউকে বাদ রেখে আপনি উন্নয়ন করতে পারবেন না। এটা সারা পৃথিবীতেই স্বীকৃত একটা বিষয় যে আপনি এককভাবে একটা জাতি, একটা গোষ্ঠীকে বাইরে রেখে উন্নয়নের কর্মকাণ্ড চালাতে আপনি পারবেন না বলতে আপনি সাকসেসফুল হবেন না। তো সেই জন্য আমরা বিশ্বাস করি যে সময়ের সাথে সাথে সরকার সবাইকে নিয়ে একটা সুন্দর রাষ্ট্র গড়ে তোলার জন্য যে পরিকল্পনা বর্তমান প্রধানমন্ত্রী করেছেন, নিশ্চয়ই তিনি এগিয়ে যাবেন। কিন্তু মূল সমস্যাটা, আজকে যেমন ঘুম থেকে উঠেই দেখলাম যে একজন ইনস্টাগ্রামে আমাদের সাবেক অ্যাডিশনাল সচিব, অ্যাডিশনাল সেক্রেটারি, উনি একটা পোস্ট দিয়েছেন যে যদি রাজনীতিবিদ এবং আমলাতন্ত্র দুজনকেই দোষ দেওয়া হতো, কারো 50-50, তাহলে আমলাতন্ত্রের দোষী বেশি হইতো দুর্নীতি এবং অপশাসন বা দুঃশাসনের কারণে। তো এই যে সত্যি কথাটা, যে এখন উনি রিটায়ারমেন্টের পরে এখন বলছেন, কিন্তু যারা এখন দায়িত্বে আছেন তারা কিন্তু রিয়ালাইজ করছেন না। রিটায়ারমেন্টের পরে তারা রিয়ালাইজ করেন যে আসলে চেঞ্জ করার অনেক জায়গা ছিল। কিন্তু এই যে আমাদের অর্থমন্ত্রী, উনি বারবারই বলেছেন যে আমলাতন্ত্র বা ডিরেগুলেশনের যে বিষয়টা, ব্যবসা বাণিজ্য সহজ করতে প্রত্যেকটা পদক্ষেপ উনি নেবেন, যেখানে দীর্ঘসূত্রিতা আছে। কিন্তু আসলেও কি বাস্তবায়নটা কতটা সম্ভব এই আমলাতন্ত্রের বেড়াজাল পেরিয়ে? জি, ধন্যবাদ। আমাদের রাজনৈতিক দলগুলোর কিন্তু ইচ্ছার শেষ নাই, তারা চেষ্টা করেছিল। আমি বিশ্বাস করি যে আমাদের টোটাল সিস্টেমটাই করাপ্টেড। আমি বিশ্বাস করি এই সিস্টেমটা যে করাপ্টেড, সিস্টেমটা যে একটা, এই বৈশ্বিক যুগে যে সিস্টেমটা, যে মান্ধাতার আমলে ব্রিটিশ মেন্টালিটি, ব্রিটিশ ধারণার যে আমলাতন্ত্র, সেখান থেকে বেরিয়ে আসার জন্য সরকারের মূল পরিকল্পনা করতে হবে, টোটালটা ঢেলে সাজাতে হবে। এই যেই পরিমাণ আপনার মানে প্রসেসিং, সেই প্রসেসটাকে কিভাবে আপনার জবাবদিহিমূলক এবং শর্ট প্রসেস করা যায়। আপনি একটা প্রজেক্ট পাস করাতে প্রজেক্টের ভ্যালুয়েশন থেকে শুরু সমস্ত কিছুতে অরাজকতা চলছে। সেটা থেকে বেরিয়ে আসার জন্য যে পরিমাণ ফোর্স দরকার, যে পরিমাণ এনফোর্স দরকার, যে আমি এটা করবই এনিহাও, এবং যে দোষী তাদের বিরুদ্ধে ইনস্ট্যান্ট অ্যাকশন নেওয়া। আরেকটা বিষয় দেখেন, গত সরকারের আমলে, মানে জোট সরকারের সময় আওয়ামী লীগ গভর্নমেন্ট, এদেরকে সুরক্ষা দেওয়ার জন্য এদেরকে অ্যারেস্ট করা যাবে না অনুমতি ছাড়া, এদেরকে বরখাস্ত করা যাবে না। প্রথম কথা হচ্ছে যে আপনি যে অনিয়ম করবে তার বিরুদ্ধে সাথে সাথে ব্যবস্থা নিতে পারবেন, এই ধরনের আইন করা উচিত। আর যে কালা কানুন আছে তাদেরকে সুরক্ষার জন্য সেটা আগে এই আইনটা উঠে আনা উচিত। আমি যে সাধারণ মানুষ, আমি অন্যায় করলে আমার যেই পানিশমেন্ট হবে, রাষ্ট্রের প্রেসিডেন্ট হোক, রাষ্ট্রের প্রধানমন্ত্রী হোক, অথবা যেই হোক, তার একই শাস্তি হবে, এবং শাস্তি দুই ধরনের হলে হবে না। এটা কিন্তু বলা হচ্ছে বারবারই যে এইবার কোনোভাবেই ব্যবসা থেকে শুরু করে প্রত্যেকটা ক্ষেত্রে যারা হচ্ছে বাধার সৃষ্টি করবে, যাদের কারণে আসলে বাধার সৃষ্টি হয়, সেটা আপনিও জানেন, তাদেরকেও ছাড় দেওয়া হবে না। আমরা আশাবাদী। আমরা মনে করি যে যারা সরকারের কর্মকর্তারা আছেন, বিশেষ করে আমলাতন্ত্রে, তারা মনে করে যে আমার চাকরি তো কেউ খেতে পারবে না, হয়তো ওএসডি করে রাখবে, এই গভর্নমেন্টের চাটবো, পরের গভর্নমেন্টে এই গভর্নমেন্টকে আমার সুযোগ না দিলে পরের গভর্নমেন্টকে আমরা একটা ভালো সুযোগ নিব, সেইখান থেকে
বেরিয়ে আসা উচিত। আরেকটা বিষয় আমি মাননীয় প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করবো, একটা আইন করা উচিত যে রিটায়ারমেন্টের 5 বছর আগে কোনো প্রতিষ্ঠানে কোনো আমলাতন্ত্রের কেউ জয়েন করতে পারবে না, এবং তারা এই বাংলাদেশের অসৎ শিল্প গোষ্ঠী বলেন, অসৎ ব্যবসায়ীদেরকে সুযোগ সুবিধা দেয়, থাকা অবস্থা তাদের জন্য পলিসি করে, তাদেরকে বেনিফিট করে, সাধারণ মানুষকে উপেক্ষা করে, এবং তারা আতাত করে রিটায়ারমেন্টের পরপরই ওই কোম্পানির বড় পদগুলোতে গিয়ে বিশাল টাকার স্যালারিতে যেয়ে জয়েন করে। আসলে এটা ভাগযোগ করে খাওয়া, সেখান থেকে বের হওয়ার জন্য আইন করেন সুস্পষ্ট এবং এটা বাস্তবায়ন করেন। ইমরান হাসান, কর ও ভ্যাট ব্যবস্থাপনায়ও আমরা দেখেছি যে নানান পরিবর্তন এসেছে। এইটা আসলেও আপনাদের ব্যবসা বাণিজ্য, আপনি একজন ব্যবসায়ী যেহেতু, আসলেও কি প্রভাব ফেলবে কিনা? আপনি দেখেন সরকার বলছে সহজীকরণ করবে, কিন্তু কর ব্যবস্থাপনা যারা আছে এনবিআর, সেই 7-8 বছরের অনেক ব্যবসায়ীকে চিঠি পাঠিয়েছে, হয়তো পাই নাই। 7-8 বছরের পুরনো কর দিয়ে 8 লক্ষ চিঠি ইস্যু করা হয়েছে সাধারণ ব্যবসায়ীদেরকে, এবং এই চিঠির মাধ্যমে আমি বিশ্বাস করি সাধারণ ব্যবসায়ীদেরকে সবচেয়ে বেশি হয়রানি করবে। আমরা গতকালকে দোকান মালিক সমিতির সভাপতি মহোদয় ফোন করেছিলেন, আমরা চেষ্টা করছি যে একসাথে কাজ করে কিভাবে সরকারকে সহযোগিতা করব, কি করে এই বেড়াজাল থেকে বেরিয়ে আসতে পারি। আরেকটা বিষয় না বললেই না, আমাদের সিস্টেমের কারণে আমরা নিজেরাও খারাপ। আমরা নিজেরা যা ব্যবসায়ীরা আছি, আমরাও কর দিতে চাই না, আমরাও ভ্যাট দিতে চাই না, আমরা মনে করি রাষ্ট্রের টাকা, এটা আমার টাকা। তো সেইখানে কাউকে আমি ছাড় দিয়ে কথা বলছি না, আমরা নিজেরা যেমন খারাপ, রাষ্ট্রযন্ত্রের আমলাতন্ত্র ততটা খারাপ, এবং সবাই মিলে মিশে একাকার। সেখান থেকে বেরিয়ে আসার জন্য যে দূরদর্শী সম্পন্ন যে নেতৃত্ব দরকার, যে শক্তিশালী নেতৃত্ব দরকার, এবং ইউনাইটেড করতে হবে। আপনাকে আরেকটা বিষয় বলতে, অনেক অনেক অপ্রয়োজনীয় বা অনেক কি বলে এটাকে, মানুষ পছন্দ করবে না, অপছন্দনীয় সিদ্ধান্ত সরকারকে নিতে হবে, অপ্রিয় সিদ্ধান্ত সরকারকে নিতে হবে। আপনি সবাইকে সন্তুষ্ট করে রাষ্ট্র চালাতে পারবেন না। এই বাজেটে কি আপনি এরকম কিছু দেখেছেন যেটা কাউকে অসন্তুষ্ট করতে পারে, বা অপ্রিয় কোনো সিদ্ধান্ত কি আসলে সরকার নিয়েছে? অপ্রিয় সিদ্ধান্ত বলতে, আপনি যখন ল অ্যান্ড অর্ডার স্ট্রিক করতে যাবেন, তখন নিজের দলের কাছে একটু কোণঠাসা হবেন, বিরোধী দল যারা আছেন তারা হয়তো কোণঠাসা হবে। প্রথমেই আমরা সরকারকে আহ্বান জানাবো যে ল অ্যান্ড অর্ডার ঠিক করা। যখন ল অ্যান্ড অর্ডার ঠিক করবেন, আরেকটা বিষয় আমি বারবার বলে আসছি, সুশাসন নিশ্চিত করা। এখন আমার দলের লেজুর ভিত্তি করবে যারা, তাদেরকে আমরা কিছু বলবো না, তাদেরকে জায়গা মতো বসাবো, তারা যা ইচ্ছা তাই করবে। সেইখান থেকে একটা মনিটরিং এর মাধ্যমে যারা অযোগ্য তাদেরকে অপসারণ করা, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া, এবং যোগ্য লোককে জায়গা করে দেওয়া। শুধুমাত্র আমি দলবাজি তেলবাজি করব, আমি দলকে চাটবো, দলের নেতাদের চেটে চেটে আমি একটা পজিশনে যাব, এবং আমি নিজে ফায়দা লুটবো, আবার এটা ভুগবে পুরো দেশ, এইভাবে আসলে চলতে পারে না। ইমরান হাসান, আমরা আবার আলোচনায় ফিরবো, একটা বিরতি নিয়ে ফিরছি। দেখছেন বিজনেস টাইমস, ফিরছি বিরতির পর। আবারও স্বাগত বিজনেস টাইমসে। আমাদের সঙ্গে আছেন বাংলাদেশের রেস্তোরাঁ মালিক সমিতির মহাসচিব ইমরান হাসান। ইমরান হাসান, আমরা আলোচনায় ছিলাম, আবার আলোচনা করতে চাই। সরকার, আমাদের তো বিনিয়োগে ভাটা, এটা আমরা শুনছি, বিনিয়োগের অবস্থা খুব খারাপ। বিদেশি বিনিয়োগ আকর্ষণে এবং দেশি বিনিয়োগকারীদের উৎসাহিত করতে এই বাজেটে কি ধরনের নীতি সহায়তা আপনি দেখতে পেলেন? না, আমরা দেখলাম তো সরকার যথেষ্ট বিনিয়োগ বান্ধব পরিবেশ করার জন্য, ওয়ান স্টপ সার্ভিস দেওয়ার জন্য, ভিসা প্রসেসিং থেকে শুরু করে ভিসা যেন 10 দিনের মধ্যে কনফার্ম করে, প্লাস ওয়ান স্টপ সার্ভিস দেওয়ার জন্য যে বেজা আছে, বিডা আছে, সবাইকে একত্রিত করে একটা অর্গানাইজেশন করা। এটা কতটুকু করতে পারবে এটা নিয়ে একটু সন্দিহান আছে, কারণ আমি আবারও বলেছি যে আমাদের যে টোটাল যে সিস্টেম, ব্যুরোক্রেসি সিস্টেম, এই সিস্টেমকে অ্যাড্রেস করতে হবে সবার আগে। এই সিস্টেমকে ভেঙে চুরে ঠিক করতে হবে, যারা এফিশিয়েন্ট তাদেরকে এগিয়ে নিয়ে আসতে হবে, এবং যারা অপদার্থ অকর্মণ্য, যারা শুধু শুধু পলিটিক্স করে, লেজুর ভিত্তি করে, তাদেরকে অন্য কিছু দিয়ে দেওয়া হোক যেটা নিয়ে। কিন্তু বিশেষ করে বিদেশি বিনিয়োগের ক্ষেত্রে, দেশি বিনিয়োগের ক্ষেত্রে সরকার যদি সুরক্ষা দেওয়ার জন্য সত্যি চায়, এবং সরকার যদি চায় সত্যি সত্যি বিনিয়োগ হোক, তাহলে সরকারকে ওই পরিবেশটাই তৈরি করতে হবে। উচ্চ মূল্যস্ফীতি, আমরাও জানি, আপনি রেস্তোরাঁ খাতে আছেন, আপনিও জানেন যে উচ্চ মূল্যস্ফীতির চাপ কি পরিমাণে মানুষের উপর পড়েছে, ব্যবসা বাণিজ্যের উপরে পড়েছে, সবকিছুর উপরেই পড়েছে। এই বাজেট ব্যবসা ও ভোক্তা উভয় স্বার্থ কি রক্ষা করতে পারে? আমি দেখেন একটা এক্সাম্পল দিতে চাই। দেখেন সরকারের রাষ্ট্রায়ত্ত কিন্তু এলপিজি ব্যবসা আছে একটা, হ্যাঁ, ওইটা টোটালি অকার্যকর করে রাখা হয়েছে। 43 মতো এলপিজি লাইসেন্স দেওয়া হয়েছে। এলপিজি নিয়ে একটা বিশাল কেলেঙ্কারি হলো, কারণ রাষ্ট্রের স্বীকৃত দামে এলপিজি আমরা এখনো পাই না। সরকার যে দাম বেঁধে দিছে সেই দামে এলপিজি আমরা পাই না, অনেক বেশি দাম দিয়ে এলপিজি কিনতে হচ্ছে, আমাদের কস্ট কিন্তু অনেক বেশি। পাশাপাশি তিতাস গ্যাসকে একটা টোটাল অকার্যকর করে রাখা হয়েছে। তিতাস গ্যাস হচ্ছে বাংলাদেশের ওয়ান অফ দ্য করাপ্টেড ইনস্টিটিউট,
গ্যাস উত্তোলন করা হয় নাই, এবং এই তিতাস গ্যাস যাতে আমরা যারা বিশেষ করে আমাদের সেক্টর নিয়ে কথা বলবো, আমরা যারা সাধারণ মানুষের প্রান্তিক মানুষের জন্য খাবারের ব্যবস্থা করি, আমাদের গ্যাসটা যদি সাশ্রয়ী হয় তাহলে প্রান্তিক জনগোষ্ঠীর কিন্তু খেতে পারবে। এই মূল্যস্ফীতি কিন্তু ওইখানেই কিন্তু মানুষ কিন্তু দুবেলা যদি পেট ভরে খেতে না পারে তাহলে ওই স্টেমিনা পাবে না, সে কিন্তু কাজ করতে পারবে না। তো সেই রকম মনে করেন তেলের ক্ষেত্রে যদি বলি যে ভোজ্য তেল, সেই তেল কিন্তু আগে অনেক কোম্পানি ইম্পোর্ট করতো, এখন কিন্তু 2-3টা কোম্পানির কাছে সরকার বন্দী। সেইখানেও যদি সরকার ওদেরকে বিশেষ করে ভোগ্যপণ্য কমিউনিটি এসেনশিয়াল যে প্রোডাক্টগুলো আছে সেগুলোর জন্য যদি সরকার প্যারালালি টিসিবিকে কার্যকর করে রাখা হয় বা প্রোডাকশন যদি থাকে তাহলে কিন্তু এদেরকে কন্ট্রোল করা সম্ভব, কারণ এরা এত বড় হয়ে গেছে, নতুন ব্যবসায়ী এসে এদেরকে কম্পিট করতে পারবে না। সরকার বলতেছে যে ব্যবসার খরচ কমানোর মাধ্যমে সেটা মূল্যস্ফীতি কিছুটা কমবে কমানোর না, একটা সেটা কিছুটা কমবে, সেটা কিন্তু বাজারে যে তেলেসমাতি হয়, বাজারে তো আসলে বিজনেস করে না, বাজারে তারা গ্যাম্বলিং করে। বাজারে বড় বড় ব্যবসায়ীরা মাদার ভেসেলগুলো একদম রেখে দিয়ে বাজারে শর্টেজ ফেলে বিভিন্নভাবে তারা, আপনি দেখেন না তাদের বিত্তবৈভব, তারা কিভাবে এত বড় হলো? সব রাষ্ট্রের সাধারণ মানুষের টাকা লুট করা হয়েছে। তারা কিভাবে এত বড় হইলো? কারণ যখন মন চায় তেল ভরাই দিল, যখন মন চায় তারা, যখন কমে কিন্তু কমে না, যখন কমে না, কিন্তু স্টক থাকা অবস্থায় যেভাবে তেল বিগত বহু বছর ধরে দেখে আসছি। তো এইখানে যদি সরকার সত্যি সত্যি চায় শক্তিশালী অবস্থান নেয়, এবং আরেকটা বিষয়, সারা বিশ্বেই মূল্যস্ফীতি চলছে, যদিও শ্রীলঙ্কা একটু ডিফারেন্ট আমাদের চাইতে, কিন্তু আমরা তো আসলে ইম্পোর্ট বেস বলতে গেলে, কারণ আমাদেরকে যদি সত্যি মূল্যস্ফীতি যদি আমাদেরকে কন্ট্রোল করতে হয় ভোগ্যপণ্যের ক্ষেত্রে, সেক্ষেত্রে আমাদের প্রোডাকশন বাড়াতে হবে। আমরা বহুবার বলেছি, এই একটু আপনার মাধ্যমে বলতে চাই, আমরা পাম অয়েল ইম্পোর্ট করি ইন্দোনেশিয়া থেকে, বিভিন্ন মালয়েশিয়া থেকে, বিভিন্ন জায়গা থেকে। পার্বত্য অঞ্চলে বিশাল একটা অঞ্চল কিন্তু পড়ে আছে, সেই অঞ্চলে যারা বড় বড় তেলের উৎপাদক আছে, তেলের যারা রিফাইনারি প্রতিষ্ঠান আছে, তাদেরকে যদি সরকার বেঁধে দেয় যে আগামী 5 বছরের মধ্যে তোমার প্রতিষ্ঠানের যে পাম অয়েল দরকার হবে, সেই পামটা তুমি তোমাদেরকে আমরা লিজে এই জমিগুলো দিচ্ছি, সেটা তোমরা লিজে একটা কর্মসংস্থানের ব্যবস্থা হবে। কারণ আমাদের প্রচুর পাম শ্রমিক পাওয়া যাবে যারা এই মালয়েশিয়ায় গিয়ে দীর্ঘদিন কাজ করছে, সেই পামটা উৎপাদন করে যদি আমরা নিয়ে আসতে পারি, পাশাপাশি যে আমাদের পতিত জমিগুলো আছে, সরকার যদি কৃষি বান্ধব চিন্তা করে যে সরকার কৃষককে সত্যি কৃষকের ন্যায্য মূল্য নিশ্চিত করবে, কৃষককে ইন্সপায়ার করবে, আধুনিক কৃষি যন্ত্রপাতি থেকে শুরু করে কৃষককে আধুনিক কৃষি যদি কৃষককে ট্রেনিং দেওয়া যায়, সেই ক্ষেত্রে আমাদের যে সরিষাটা আছে সেটাও ব্যাপকভাবে ইম্পোর্ট হয়। তো আজকে দেখলাম পত্রিকা খুলে যে আগামী 1-1.5 বছর পরে পেঁয়াজ ইম্পোর্ট করতে হবে না, খুবই ভালো সংবাদ যদি সত্যি ইম্পোর্ট করতে না হয়। এইভাবে আমাদের যে প্রোডাক্টগুলো ইম্পর্টেন্ট আছে সেটা যদি আমরা নিজেরা সাফিসিয়েন্টভাবে প্রোডাকশন করতে পারি, আমরা বিশ্বাস করি যে আমাদের মূল্যস্ফীতিটা কমে আসবে। আমরা দেখেছি যে রাজস্ব আহরণে একটা বিশাল বড় একটা লক্ষ্য নির্ধারণ করা হয়েছে, এবং তার প্রায় বেশিরভাগটাই আনতে হবে এনবিআরকে। আপনার কাছে কি মনে হয় এই রাজস্ব লক্ষ্যমাত্রা ব্যবসা সম্প্রসারণের মধ্যে ভারসাম্যটা কি বজায় আছে কিনা? জি দেখুন, এনবিআর চাপকাবে আমাদেরকে যদি আওতা না বাড়ায়। একটা আশার কথা হচ্ছে যে আমরা বহুদিন যাবৎ বলে আসছি যে আওতা বাড়ানোর জন্য, জানি না আমাদের কথায় করেছে কিনা, মনে হচ্ছে আমরা বলেছি বলেই করেছে। 6 লক্ষ সামথিং ছিল ভ্যাট, সেটাকে 1,33,000-এর মতো এই বিগত 4 মাসে নতুন নিবন্ধিত ভ্যাট হয়েছে। আপনাকে একটা সিম্পল এক্সাম্পল দিই, 85 লক্ষ হচ্ছে আমাদের বিজনেস অ্যাকাউন্ট আছে ব্যাংকগুলোতে, সেই ব্যাংকে এদের কিন্তু মাত্র ভ্যাট নিবন্ধন সেখানে কত। তো সরকার একটা নতুন নীতিমালা করছে, যেটা আমরা বাজেটে দেখলাম, যে ব্যবসায়িক অ্যাকাউন্ট করতে গেলেই আপনাকে এই ভ্যাট নিবন্ধন করতে হবে, ট্যাক্স নিবন্ধন করতে হবে। তাহলে আমরা যদি সত্যি আপনি সরকারে মানুষের দ্বার প্রান্তে যেতে চান, সবাইকে ট্যাক্স ভ্যাটের আওতায় নিয়ে আসতে চান, কেউ না পারলে মিনিমাম 500 টাকা দেবে। 500 টাকা দেওয়ার মতো বাংলাদেশে 4-5 কোটির লোক আছে। আপনার 1000 টাকা ট্রেড লাইসেন্স ফি করে দেন, আপনার যারা ছোট একটা পান দোকানদার করতেছে সেও বছরে 1000 টাকা ট্রেড লাইসেন্স দিতে পারবে, 500 টাকা ভ্যাট দিতে পারবে, প্যাকেজ ভ্যাট 500 টাকা দিতে পারবে। ওইটুকু না দিতে পারলে তার ব্যবসা করার দরকার নাই, কারণ উনি তো আনহেলদি কম্পিটিশন করতেছে। আপনার যখন দেশের মানুষকে ট্যাক্স ভ্যাটের আওতায় নিয়ে আসবেন, আমার মনে হয় এটা একটা ষড়যন্ত্র কিনা যে তাদেরকে আনবো না, কারণ যখনই আপনি ট্যাক্স ভ্যাটের আওতায় মানুষকে নিয়ে আসবেন, দেওয়ার আরও কনসার্ন হবে যে আমি যে ট্যাক্স ভ্যাট দিলাম, আমার রাষ্ট্র কেন এরকমভাবে চলছে, আমার রাষ্ট্রে কেন আমি ন্যায্য সুবিধা পাচ্ছি না। তো এই জন্য হয়তো কোনো পলিটিক্যাল গভর্নমেন্ট বলেন, আমলারা বলেন, হয়তো ট্যাক্স ভ্যাটের আদায়ের জন্য মানুষের কাছে যাচ্ছে না, কারণ যারা দিচ্ছে তাদেরকেই সেই চিপকে টাকা আদায় করা, তাদেরকে ক্ষতিগ্রস্ত করা। আর আমাদের বহু ব্যবসায়ী আছে যে না দিতে পারলেই তো ভালো। আমি বলবো না শুধু যে এনবিআর এর কর্মকর্তারা অসাধু, সরকারের লোকজন অসাধু, আমাদের ব্যবসায়ীরা অসাধু ব্যবসায়ী আছে, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হোক।
সবসময় বলা হচ্ছে যে বাজেটের আগেও বলা হয়েছে যে বাজেটে কর হার কমানো হবে না, কিন্তু ব্যবসা খরচ কমাতে কার্যকর পদক্ষেপ নেওয়া হবে। বাজেট তো ঘোষণা হয়ে গেল, কার্যকর কোনো পদক্ষেপ না দেখেছেন? আমরা দেখতে পাচ্ছি তো, মাত্র তো সরকার 3 মাস আসলো, আর উই হ্যাভ টু ওয়েট 1 ইয়ার অ্যাট লিস্ট, যে কি কি সরকার এই বাজেটে প্রমিস করেছে এবং আগামী বাজেটে গিয়ে কি কি তারা কতটুকু তারা আর 6 মাস পরেই বোঝা যাবে কতটুকু তারা বাস্তবায়ন করতে পারছে। মাত্র তো শুরু করলো, আর একটা বাজেট প্রিপারেশনের জন্য একটা গভর্নমেন্টের দীর্ঘ সময় লাগে, 6 মাস থেকে 8 মাস সময় তো লাগে। কিন্তু যারা এসেই একটা বাজেট দিতে হলো, আপনি জানেন যে 5ই আগস্টের পরে একটা হযবরল অবস্থা হয়ে গেছে। ইউনূসের মতো একটা অপদার্থ সরকার দেশটার 12টা বাজায় দিয়ে গেছে। তো এর আগের গভর্নমেন্ট তো লুট করে নিয়ে গেছে অনেক টাকা, যেটা আমরা দেখতে পাচ্ছি ব্যাংক খাত তছনছ হয়ে গেছে। তো সুতরাং আমরা মনে করি যে এই সরকার যেভাবে ব্যয় কমানোর চেষ্টা করছে, আমি মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানকে দেখলাম যে উনি অনেক ব্যয় কমানোর জন্য নিজেই এক্সাম্পল সৃষ্টি করছেন। তো ওনাকে দেখে দেখে আমার মনে হয় সারা বাংলাদেশের যারা সরকারি কর্মকর্তা আছেন, যারা সরকারে আছেন এবং যারা রাষ্ট্র চালাবেন, সংসদে আছেন, তাদেরকেও ব্যয় কমানোর জন্য খুব ইতিবাচক অনেক কিছু আছে। গাড়ি বিলাস নিজেরা বন্ধ করেছেন যে আমরা কোনো গাড়ি নিব না। সুতরাং আমাদের যে গাড়ি, যেই পরিমাণ গাড়ি সচিবালয়ের বড় বড় কর্মকর্তারা আমার ট্যাক্সের টাকায় নিশান পেট্রোল বড় বড় গাড়ি ইউজ করছেন, এটার ফায়দা কি দেখতে বুঝতে পারছি না। একজন কর্মকর্তা পেপারে দেখি 4টা-5টা গাড়ি নিয়ে রাখছেন, শালিকেও দিয়ে রাখছেন, ছেলে মেয়েরাও ইউজ করে। তো এইখান থেকে বেরিয়ে সত্যি সত্যি যদি সরকার কিছু করতে চায়, এবং গত সরকারের আমলে, আওয়ামী লীগ সরকারের আমলে আমরা দেখলাম সরকারি কর্মকর্তাদের গাড়ি কেনার জন্য স্বল্প সুদে বোধহয় টাকা দেওয়া হয়েছে, গাড়ির জন্য আবার খরচে দেওয়া হয়েছে, তারা কিন্তু ওই গাড়ি ইউজ করে না। তো সুতরাং এত ফ্যাসিলিটিস দেওয়ার পরেও আমাদের রাষ্ট্রে সাধারণ মানুষের জন্য একটা ট্রান্সপোর্টেশন হয় না এখন পর্যন্ত। এই একটা এমআরটি হয়েছে, সেটাও আরেকটা ধীর গতি কবে নাগাদ শেষ হবে। কিন্তু যে রাস্তায় যে আমাদের যে নিম্ন আয়ের মানুষ, নিম্নবিত্ত মানুষ, মধ্যবিত্ত মানুষ যদি গাড়িতে যে স্বচ্ছন্দে চলবে, সেই দারিদ্রতা তো দারিদ্র্যের সীমার চরম নিচে আমরা চলে যাচ্ছি আস্তে আস্তে। সেখান থেকে টেনে তোলা, মাননীয় অর্থমন্ত্রী মহোদয় প্রথম বলেছে 2 বছর লাগবে অর্থনীতি ঠিক করতে, আমরা বাজেটের পরপর দেখলাম উনি বলেছে 4-5 বছর লেগে যেতে পারে। কিন্তু যদিও 4-5 বছরে যদি হয়, অর্থনীতি যদি ঘুরে দাঁড়ায়, সেটাও আমরা আশাবাদী, হয়তো আমরা এগিয়ে যেতে পারবো। একটু ছোট করেই বলবেন, শেষ দিকেই চলে আসছি। এই বাজেটকে আপনার রাজস্বমুখী বাজেট নাকি সত্যিকার অর্থে ব্যবসা বান্ধব বাজেট বলে মনে হয়েছে? দেখেন, রাজস্ব তো লাগবে রাষ্ট্র চালাতে হলে, আর ব্যবসায়ীদেরকে ঠিক, আপনি তো প্রাইভেট সেক্টর থেকে আপনি যে নিবেন, রাজস্ব নিবেন, প্রাইভেট সেক্টরে তো টিকে থাকতে হবে। সুতরাং রাষ্ট্র চালাতে হলে বাজেট লাগবে, টাকা লাগবে, রাজস্ব লাগবে, আবার ব্যবসায়ীদেরকে টিকে থাকতে হবে রাজস্ব দেওয়ার জন্য। একে অপরের পরিপূরক। আমি লাস্ট একটা কথা বলতে চাই, আমি মাননীয় প্রধানমন্ত্রীকে বলবো, আপনি সবার নেতা হন, আপনি একটা দলের নেতা হবেন না, আপনি ঐক্যবদ্ধ রাষ্ট্র করেন, যারা লুট করেছে, যারা চুরি করেছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেন, আর রাজনৈতিক পরিবেশটা আপনি নরমাল করে দেন। জি, ইমরান হাসান, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য। ধন্যবাদ আপনাকে। দর্শক, বিজনেস টাইমসের আজকের আয়োজন এখানেই শেষ করছে। আমাদের সঙ্গে আলোচনায় ছিলেন বাংলাদেশ রেস্তোরাঁ মালিক সমিতির মহাসচিব ইমরান হাসান। সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।